নিচ্ছেন। বাংলাদেশের সিনেমা হলগুলো তাদের ব্যবসা বাঁচাতে ভারতীয় ছবি আমদানির অনুমতি চাইছে। আমাদের বাচ্চার জন্য বছরে 10টা বা 8টা এই পর্যায়ের ছবি যদি আমদানি করার সুযোগ দেয় এবং সেটা যদি ঢাকার সাথে একত্রে কলকাতা বা বোম্বের সাথে মুক্তি পায়, তারা আমাদের চলচ্চিত্র ব্যবসা উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে বলে হুঁশিয়ারি। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ইথিওপিয়ার সেনাবাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানীর মানুষকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছে যে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা সেখানে গোলাবর্ষণ করতে পারে। ইথিওপিয়ার সেনাবাহিনীর সঙ্গে টিগ্রের আঞ্চলিক বাহিনীর লড়াই চলছে গত কয়েক সপ্তাহ ধরে। সরকার সেখানকার আঞ্চলিক বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে। এদিকে আফ্রিকান ইউনিয়ন এই সংঘাতে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইথিওপিয়া। যে 3 জন নেতাকে আফ্রিকান ইউনিয়ন সেখানে পাঠাচ্ছে তাদেরকে টিগ্রে অঞ্চলে যেতে দেয়া হবে না বলে জানিয়েছে ইথিওপিয়া সরকার। বিস্তারিত শুনুন শাহনাজ পারভিনের কাছে। ইথিওপিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সেনাবাহিনী তাদের ট্যাঙ্ক নিয়ে টিগ্রে অঞ্চলের রাজধানী মেকেলে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। কর্নেল ডেজেনে সেগায়ে সেখানে আর্টিলারি হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সেখানকার মানুষ এখন তার ভাষায় স্বৈরাচার থেকে মুক্ত হতে পারবে। এরপর কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তবে টিগ্রে অঞ্চলের যে সরকারকে ইথিওপিয়া উৎখাতের চেষ্টা করছে তারা এখনও তাদের অবস্থানেই অনড়। তারা বলেছে 5 লাখ মানুষের এই শহরকে পদানত করা যাবে না, এটিকে অবরুদ্ধও করা যাবে না। দুই পক্ষের এই সংঘাতে আফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। ইউনিয়নের চেয়ারপারসন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিসিল রামাফোসা আফ্রিকার বিভিন্ন দেশের 3 সাবেক রাষ্ট্রপ্রধানকে নিযুক্ত করেন মধ্যস্থতার জন্য। কিন্তু ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের একজন মুখপাত্র জানিয়েছেন, এদের সঙ্গে তিনি দেখা করবেন না। তিনি 3 জনকে টিগ্রে অঞ্চলেও যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন। ইথিওপিয়া মনে করছে খুব শীঘ্রই তারা টিগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবে। শাহনাজ পারভিন। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে সিনেমা হলগুলোর ব্যবসায় যে সংকট তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে হল মালিকরা বিদেশি সিনেমা, বিশেষ করে বলিউডের ছবি দেখানোর অনুমতি দেওয়ার দাবি তুলেছেন। মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাসখানেক আগে বাংলাদেশের সিনেমা হলগুলো আবার খুলে দেওয়া হয়। কিন্তু হল মালিকরা বলছেন, নতুন ছবি মুক্তি না পাওয়ায় দর্শকরা হলে ফিরছেন না। এই পরিস্থিতিতে হল মালিকরা বিদেশি সিনেমা আমদানির আবেদন করেছেন। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসার পর স্বাস্থ্যবিধি মেনে এবং আসন সংখ্যা অর্ধেক খালি রাখার শর্তে গত 16 অক্টোবর থেকে সারা দেশে সিনেমা হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয় তথ্য মন্ত্রণালয়। তবে হল খুললেও সিনেমা মুক্তি পেয়েছে মাত্র হাতে গোনা 2-1টি, যেগুলো রাজধানী ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলগুলোতে চললেও চলছে না মফস্বল বা ছোট শহরগুলোতে, বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। একটা সিনেমা যেমন এখনো চলছে বিভিন্ন হলে, ওগুলো 50-22, এটি এমন ধরনের একটু সিনেমা সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার এরকম হলে এগুলো প্রদর্শনযোগ্য। আমাদের গ্রাম অঞ্চলের যে দর্শক বা আমাদের মফস্বলে বলতে আমরা যেটা বুঝি সেই দর্শকের জন্য এই ছবিটা না। চলচ্চিত্র শিল্পের সাথে জড়িতরা বলছেন, দর্শক শূন্য হয়ে 30 থেকে 40টি সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, হল চালু রাখার মতো কন্টেন্ট বা সিনেমা মুক্তি পাচ্ছে না। এমন অবস্থায় 10টি বলিউড সিনেমা আমদানি করতে আবেদন করেছেন তারা। এর আগে দক্ষিণ এশীয় বাণিজ্য চুক্তি বা সাফটা চুক্তির আওতায় পুরনো বলিউড সিনেমা আমদানি করা হলেও সেগুলো ব্যবসা সফল হয়নি, যার কারণে নতুন সিনেমা আমদানির আবেদন করা হয়েছে, যা একই দিনে ভারত এবং বাংলাদেশে মুক্তি পাবে। এ নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানান মিয়া আলাউদ্দিন। এখন হচ্ছে আমাদের মরণকালীন সময়, এই সময় আমাদের কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন। সেই হিসেবে ছবিটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। মোটামুটি ভাবে আমাদের বাচ্চার জন্য বছরে 10টা বা 8টা এই পর্যায়ের ছবি যদি আমদানি করার সুযোগ দেয় এবং সেটা যদি ঢাকার সাথে একত্রে কলকাতা বা বোম্বের সাথে মুক্তি পায়,
তারা আমাদের চলচ্চিত্র ব্যবসায় উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি। সরকার আমাদের সঙ্গে আশ্বাস দিয়েছে যে সমস্ত চলচ্চিত্রের সমস্ত সংগঠনের সাথে আলাপ আলোচনা করে সরকার একটা বিধি ব্যবস্থা নেবে। চলচ্চিত্র প্রযোজকরা বলছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে হলগুলো দর্শকশূন্য হয়ে পড়ায় সিনেমা মুক্তি দিলে তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর এই আশঙ্কার কারণেই তারা এই মুহূর্তে সিনেমা মুক্তি দিতে চান না। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলছিলেন, দর্শক না আসার কারণে সিনেমা হলগুলোতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এটি কাটিয়ে দর্শকদের হলে ফেরাতে হলে আপাতত বলিউড সিনেমা চালানো যেতে পারে। এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তাতে তাদের কোনো আপত্তি না থাকার ইঙ্গিত দেন তিনি। করোনাকালীন সময়ে যদি আমরা আমাদের সিনেমা দিচ্ছি না, আবার অন্যরাও হল খুলে বসে আছে, ছবি পাচ্ছে না, তাহলে হচ্ছে যে হল তো আবার বন্ধ হয়ে যাবে এবং এই বন্ধ হয়ে গেলে এই হলগুলো আর খুলবে না কখনোই। এই যে অচল অবস্থা কাটার জন্য আর দর্শকদের মনে যদি বলিউডের ছবি এনে যদি দর্শকও আসে, তাহলে অন্তত হলে আসা শুরু হলো লোকজনের। আমাদের ছবি তো হবেই। সরকার যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, এটা সরকারি সিদ্ধান্ত, সেই বিষয়ে আমাদের কিছু বলার থাকবে না। চলচ্চিত্র নির্মাতারা বলছেন, হলগুলোকে বাঁচিয়ে রাখতে হলে বিদেশি সিনেমা আমদানি করা হলেও নির্দিষ্ট কিছু বিধিনিষেধের আওতায় সেটি করতে হবে, যাতে করে দেশি সিনেমা ক্ষতিগ্রস্ত না হয়। এর মধ্যে রয়েছে, বলিউড সিনেমা এমন সময়ে আমদানি করা উচিত হবে না যখন দেশীয় কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় থাকবে। এছাড়া বছরে কতটি সিনেমা আমদানি করতে হবে তারও একটি সুনির্দিষ্ট তালিকা থাকতে হবে। এমনটা বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। কিছু নিয়মের মধ্যে দিয়ে যদি করা হয়, বিধিনিষেধ আরোপ করে করা হয়, তাহলে আমি মনে করি না যে আমাদের কোনো ক্ষতি হবে। প্রথমত হচ্ছে যে অবাধে এটা আসা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এটি কখন কিভাবে মুক্তি দেওয়া হবে যাতে করে আমাদের প্রতীক্ষিত ছবির যাতে কোনো ক্ষতি না হয়। কটা ছবি আমরা সিলেক্ট করব সেটির একটি নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। বিদেশি চলচ্চিত্র আমদানির বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন, এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে মৌখিক আলোচনা হয়েছে, কিন্তু এ নিয়ে কোনো লিখিত প্রস্তাব পাননি তারা। ভার্বালি এরা আলোচনা করে, কিন্তু এরকম অফিসিয়ালি আমাদের কাছে কোনো এরকম কোনো লিখিত আবেদন বা কোনো পাইনি, আমরা প্রপোজাল পাইনি। বাংলাদেশে বর্তমানে ৮৮টি সিনেমা হল চালু রয়েছে। ঢাকা থেকে মুন্নি আক্তার। বাংলাদেশের রাজধানী ঢাকায় এক অভিযান চালিয়ে একজন ব্যবসায়ীকে আটক করার পর পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক এবং বিদেশি মুদ্রা রাখার অভিযোগে ৩টি মামলা করেছে। পুলিশ এই ব্যবসায়ীকে বাংলাদেশে সোনা চোরাচালান চক্রের এক বড় হোতা বলে বর্ণনা করছে। পুলিশ বলছে, গোল্ডেন মনির নামে পরিচিত এই ব্যক্তি চোরাচালান ছাড়াও আরও অনেক ধরনের অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমি কথা বলি ঢাকায় সহকর্মী নাগিব বাহারের সঙ্গে। তার কাছে জানতে চেয়েছিলাম যে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে কি জানা যাচ্ছে। মোয়াজ্জেম, যেই ব্যক্তিকে আসলে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে যে তিনি ৯০-এর দশকে ঢাকার গাউসিয়া মার্কেটে কাপড়ের সেলসম্যান হিসেবে কাজ করতেন। তো পরবর্তীতে সেলসম্যানের কাজ করতে করতেই তিনি তার পাশের দোকানে ক্রোকারিজ অর্থাৎ তৈজসপত্রের দোকানদারের সাথে পরিচয় হয় এবং তিনি পরবর্তীতে তৈজসপত্রের ব্যবসায় চলে যান। সেখান থেকে তিনি কসমেটিক্সের ব্যবসা শুরু করেন। কসমেটিক্সের ব্যবসা শুরু করার পর তার সাথে যারা লাগেজের ব্যবসা করে, অর্থাৎ বিদেশ থেকে বড় ধরনের লাগেজ আমদানি করে, তাদের সাথে পরিচয় হয় এবং সেই সময় র্যাব যেটা বলছে, সেই লাগেজের ব্যবসায়ীদের সাথে পরিচয় হওয়ার পর তিনি প্রথমে কসমেটিক্স অবৈধভাবে কর ফাঁকি দিয়ে লাগেজে করে নিয়ে আসতেন। পরবর্তীতে তিনি সেই লাগেজে করে কসমেটিক্সের বদলে স্বর্ণ চোরাচালানের কাজও শুরু করেন এবং স্বর্ণ চোরাচালানের এই ব্যবসা শুরু করার পরে কিছুদিনের মধ্যেই র্যাব যেটা বলছে, বেশ কয়েক বছরের মধ্যেই তিনি হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যান। সেই সময় থেকেই তার বন্ধুবান্ধবরা তাকে গোল্ডেন মনির হিসাবে ডাকা শুরু করে। এই যে তাকে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে, সেই অভিযোগেই কি তাকে গ্রেফতার করা হলো, না তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে? না, আপনি ঠিক যে প্রশ্নটা করেছেন, তাকে আসলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার দেখানো হয়েছে
3টি মামলায়। সেগুলো হচ্ছে অবৈধ অস্ত্র রাখা, মাদকদ্রব্য এবং অবৈধ বিদেশি মুদ্রা রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আপনি যেগুলো বললেন যে স্বর্ণ চোরাচালানের বাইরেও তার বিরুদ্ধে আসলে বেশ কিছু অভিযোগ রয়েছে, তবে সেগুলো প্রমাণিত নয়। র্যাব যেটা বলছে যে বাকি যা অভিযোগগুলো রয়েছে তার নামে, তার মধ্যে রয়েছে তার বর্তমানে গাড়ি ব্যবসা রয়েছে এবং সেখানেও তিনি অবৈধ গাড়ি আমদানি করতেন কাগজপত্র ছাড়া, কর ছাড়া, সেরকম একটা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এবং রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগসাজশে তার ভূমিদস্যুতা, র্যাব যেটাকে বলছে ভূমিদস্যুতা, যে ঢাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় তার 200-র বেশি প্লট এবং যার মধ্যে অন্তত 30টির কথা তিনি নিজেই স্বীকার করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে, এবং এইগুলোর যে কর ফাঁকি দেওয়ার এরকম কিছু অভিযোগ রয়েছে। তো আপনি র্যাবের বরাতে যে সমস্ত তথ্য দিলেন এই ব্যক্তি সম্পর্কে, তো বোঝাই যাচ্ছে যে এগুলো একদিনের ঘটনা নয়, বহুদিন ধরেই চলছিল। তো এখন কেন হঠাৎ করে তাকে গ্রেফতার করা হলো? কি এমন ঘটেছিল যে হঠাৎ করে তিনি এই পুলিশ বা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে আসলেন? মোয়াজ্জেম, এই প্রশ্নটা আমি র্যাবকে করেছিলাম, তবে তারা ঠিক সেভাবে বলছে না যে হঠাৎ করে তাকে গ্রেফতার করা হলো। এই ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা বলছে যে প্রথম মামলাটি হয় 2007 সালে স্বর্ণ চোরাচালানের অভিযোগে, অর্থাৎ অনেক দিন আগে থেকেই তিনি পুলিশের ওয়াচ লিস্ট অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় তার নাম ছিল। তবে র্যাব যেটা বলছে যে গত বেশ কিছুদিন ধরে, সেটা কতদিন সেই সময়টা র্যাব উল্লেখ করেনি, তবে বেশ কিছুদিন ধরে একটি গোয়েন্দা সংস্থা তার কার্যক্রমের পেছনে নজর রাখছিল এবং সেই ভিত্তিতে তারা সেই তথ্য র্যাবকে দেয় এবং র্যাব বলছে যে তারাও বেশ কিছুদিন, এবং সেটাও কতটুকু সময় র্যাব সেটা আসলে পরিষ্কার করে বলেনি, তবে র্যাবও গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে তারা সেটা যাচাই বাছাই করেছে এবং পরবর্তীতে যখন তাদের মনে হয়েছে যে এখন এই ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানো যায়, তখন র্যাব এই যে শনিবার মাঝরাত থেকে তার বাসায় অভিযান চালিয়েছে, এরকমটাই র্যাব বলেছে আমাকে। তো যার বিরুদ্ধে এত অভিযোগ, তার বা তার পরিবারের তরফ থেকে কি কিছু বলা হয়েছে এসব অভিযোগের ব্যাপারে? মোয়াজ্জেম, তার পক্ষের সাথে তো কথা বলা সম্ভব হয়নি, তিনি পুলিশের হেফাজতে যেহেতু রয়েছেন। তবে এ বিষয়ে তার পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, পরিবারের সাথে তার পরিবারের সদস্যরা আসলে সেভাবে কথা বলেনি। তার ছেলের সাথে যতটুকু কথা বলা গেছে, তিনি শুধু দাবি করেছেন যে তার জানা মতে তার বাবা আসলে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত না, এতটুকুই তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে। ঢাকা থেকে বলছিলেন সহকর্মী নাগিব বাহার। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনের কজন শীর্ষ নেতা নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেশোয়ারে একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তান পিপলস পার্টির বিলওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান মুসলিম লীগের মারিয়াম শরীফের এই সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এই সমাবেশ থেকে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্প এখনও বলছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় একজন বিচারক মিস্টার ট্রাম্পের ভোট কারচুপির মামলা খারিজ করে দেওয়ার পরও তিনি দমছেন না। পেনসিলভানিয়ার ভোট প্রত্যয়ন প্রক্রিয়া আটকে দেওয়ার এ মামলাকে বিচারক ম্যাথিউ ব্রাউন ফ্রাঙ্কেনস্টাইনের দানব বলে বর্ণনা করে বলেছেন, কোনো প্রমাণ ছাড়া গোজামিল দিয়ে এসব মামলা করা হয়েছে। বিশ্বের ধনী দেশগুলোর জোট G20-র শীর্ষ বৈঠক আজ শেষ হচ্ছে। সৌদি আরব এবার ভার্চুয়াল এই বৈঠকের আয়োজক। দুদিনের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল করোনা ভাইরাস মহামারী এবং অর্থনীতিতে তার নানামুখী প্রভাব। জোটের নেতারা দরিদ্র দেশগুলোর জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করা এবং এই মহামারীর কারণে সৃষ্ট সংকট নিরসনে এসব দেশকে সহযোগিতা করা নিয়ে কথা বলেছেন। আফগানিস্তানের পুলিশ জানিয়েছে রাজধানী কাবুলে দুটি বোমা হামলা হয়েছে। একটি ঘটনায় ট্যাক্সির নিচে চুম্বক দিয়ে বোমা আটকে রাখা হয়েছিল। এই হামলায় গাড়ির চালক আহত হয়। অন্য ঘটনায় সেনাবাহিনীর এক গাড়িতে টার্গেট করা হয়। গতকাল কাবুলে ভয়াবহ এক রকেট হামলার পর আজ এসব ঘটনা ঘটল। গতকালের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। পূর্ব সিরিয়ায় এক বিমান হামলায় অন্তত 14 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দের আল জুর প্রদেশে ইরাক সীমান্তের খুব কাছে এই হামলা চালানো হয়।
তাদের সন্দেহ ইসরায়েল এই হামলা চালিয়েছে, তবে ইসরায়েল এ নিয়ে কোনো মন্তব্য করেনি। জার্মানির প্রথম নারী সরকার প্রধান হিসেবে আঙ্গেলা ম্যার্কেলের আজ 15 বছর পূর্তি হচ্ছে। আগামী বছর তিনি ক্ষমতা ছাড়বেন, কিন্তু ক্ষমতার শেষ বছরেও তার জনপ্রিয়তা তুঙ্গে। এক জনমত জরিপ বলছে, যেভাবে তিনি করোনা ভাইরাস মোকাবেলা করছেন তার প্রতি 70% জার্মানের সমর্থন রয়েছে। বাংলাদেশে যে কোনো ব্যাংক সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়। সতর্কতা হিসেবে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ব্যাংকগুলো। সেই সঙ্গে কয়েকটি রাষ্ট্রায়ত্ত এবং বাণিজ্যিক ব্যাংক তাদের এটিএম বুথের কার্যক্রম সীমিত করেছে। 2016 সালে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মোট $10 লক্ষ রিজার্ভ চুরির ঘটনা ঘটেছিল। এরপর থেকেই সাইবার হামলার বিষয়টি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন সায়েদ আক্তারের কাছে। সাইবার হামলার আশঙ্কায় গত 2.5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সতর্ক করা হয়েছে দেশের সরকারি বেসরকারি 2 ধরনের ব্যাংককে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক চিঠি দিয়ে জানানো হয়, 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত উত্তর কোরিয়া ভিত্তিক হ্যাকার গ্রুপ আবারও বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা চালাতে পারে। এক্ষেত্রে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন এবং সুইফট নেটওয়ার্কে হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই চিঠিতে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান প্রধান বিবিসিকে বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই অনলাইন ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা বাড়ানো হয়েছে তার ব্যাংকে। চিঠিতে যে বলা হয়েছে যে এটা গত কোরিয়া থেকে একটা হ্যাকিং এর একটা চেষ্টা করা হয়েছিল, সেটারই আর একটা ওই রকমই কোরিয়া থেকে এরকম একটা পাওয়া গেছে হ্যাকিং এর বিষয়ে। তো সেই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। অ্যাকচুয়ালি আইটিতে সবসময় আমাদের একটু ফোকাস বেশি, সবসময় আমরা একটু বেশি সতর্ক থাকি। এখন এই চিঠিটা পাওয়ার পরে আমরা আবারও বেশি সতর্ক হয়েছি। আমাদের যেমন এটিএম বুথগুলো 24 ঘন্টা চলতো, এটা রাতে কিছু সময় জন্য বন্ধ রাখা, সেক্ষেত্রে আমাদের গার্ডকে ডিপ্লয় করা। সুইফটে তো এমনি সতর্ক থাকি আমরা, তারপরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের মতো অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেও একইভাবে সতর্কতা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কা করে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। সতর্কতা হিসেবে কয়েকটি ব্যাংক ওই সময় রাতে এটিএম বুথ বন্ধ রাখতে শুরু করে। কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন বন্ধ করে দেয়। পরে সেপ্টেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংক লেনদেনে সতর্কতা তুলে নিলে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক ডাচ বাংলা ব্যাংকের। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বিবিসিকে জানিয়েছেন, প্রথম দফা সতর্কতা পাওয়ার পরই তার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত নিরাপত্তা এবং এটিএম বুথের নিরাপত্তা দুটোই বাড়ানো হয়েছে। আমরা যেটা করেছি, আসলে আমাদের টেকনিক্যাল সিকিউরিটি মেজার্স তো নেওয়া আছে, ইন এডিশন আমরা ফিজিক্যালি সুইফট নেটওয়ার্কটাকে টোটালি সেপারেট করে দিয়েছি। এর মানে আপনারা জানেন যে হ্যাকিং যখন হয় তখন প্রথমে হ্যাকাররা একটা ইমেল পাঠায়, ইমেলের সাথে ম্যালওয়্যারটাকে প্রবেশ করায়। সুতরাং আমরা যাতে ইমেল সিস্টেমের আমাদের যতগুলো কম্পিউটার ইমেলের সাথে কানেক্টেড আছে, এইগুলো যে নেটওয়ার্কে আছে তার সাথে কোনোভাবেই সুইফটের যে কম্পিউটারগুলো কানেক্টেড নাই। সুইফট হল ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি লেনদেন করার মাধ্যম। এর মাধ্যমে ব্যাংক বিভিন্ন দেনা শোধের বার্তা পাঠায়। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সুইফট কোড নির্দিষ্ট করা থাকে। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার ঘটনাকে ব্যাংকিং খাতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা বলা হয়। চুরি হওয়া অর্থের বড় অংশটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর থেকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে আসছে এই সাইবার নিরাপত্তার বিষয়টি। কিন্তু সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় ব্যাংকসমূহে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি, তা অনেক সময় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অনেক ব্যাংকের জন্য, বলছিলেন বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বাংলাদেশ ব্যাংক যেভাবে বলেছিল যে আপনার নেক্সট জেনারেশনের ফায়ারওয়াল গুলো ইমপ্লিমেন্ট করার জন্য, এবং আমরা সেগুলো কিন্তু করার চেষ্টা করেছি, বেশ কিছু ব্যাংক করেওছে। আর একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি বুঝতেই পারেন, কেন সাইবার যারা অ্যাটাক করে তারা কিন্তু কন্টিনিউয়াসলি লুক ফর লুপহোলস। আর এটা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হয়, এবং বিভিন্ন ব্যাংকের বা বাইরের ব্যাংকও আপনি দেখবেন দে আর ইনভেস্টিং লট অফ মানি। প্রতি বছর দে স্পেন্ড মিলিয়ন্স বিলিয়ন্স জাস্ট টু ইমপ্রুভ অন দ্য সাইবার সিকিউরিটি সাইড। কিন্তু আমাদের ব্যাংকের যেগুলো হচ্ছে, যেহেতু আমরা ছোট ছোট ব্যালেন্স শিট আমাদের, আমরা কিন্তু ওই স্কেলে ইনভেস্টমেন্ট করতে পারি না। এট দ্য সেম টাইম, যেমন ধরেন আমরা তো বিভিন্ন সময় ট্রানজাকশন হলো সাথে সাথে SMS যায়, ইমেল যায়, তো সাথে সাথে যদি রেসপন্ড করে তাহলে কিন্তু আমরা রিঅ্যাক্ট করতে পারি, আমরা কোনো অ্যাকশন নিতে পারি। 2019 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণায় বলা হয়েছে, দেশের অর্ধেক ব্যাংকই সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি।
ফায়ারওয়াল হল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটি মিলিত রূপ, যা একটি সিস্টেমকে রক্ষা করার জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে। ঢাকা থেকে সৈয়দ আক্তার। ভুটানের আন্তর্জাতিক সীমানার অন্তত ২.৫ কিলোমিটার ভেতরে চীন একটি অত্যাধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে এবং চীনা নাগরিকরা সেখানে স্থায়ীভাবে বাস করছেন, এরকম এক দাবিকে ঘিরে ভারতে তোলপাড় পড়ে গেছে। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক ওই কথিত গ্রামের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করার পর থেকেই এ নিয়ে জল্পনা শুরু, যদিও তিনি পরে সেই টুইট মুছে দিয়েছেন। ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ইতিমধ্যে দাবি করেছেন তাদের দেশের ভেতরে চীনের কোনো গ্রাম নেই, কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও অনেকেই বলছেন যে গ্রামটির ছবি দেখা গেছে সেটি আসলে ভুটানেই। দিল্লি থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। শেন শিওয়েই চীনের সরকারি সংবাদ মাধ্যম সিজিটিএনের সিনিয়র একজন সাংবাদিক। দিন তিনেক আগে নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি একটি আধুনিক পার্বত্য গ্রামের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, নবনির্মিত প্যাংডা গ্রামে এখন আমাদের স্থায়ী বাসিন্দারা থাকছেন। ইয়াডং কাউন্টি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে যে উপত্যকা, এই গ্রামটি সেখানেই। সঙ্গে তিনি গ্রামের লোকেশনের একটি মানচিত্র সংযুক্ত করে দেন, যা থেকে বোঝা যায় গ্রামটি আসলে ভুটানের সীমানার বেশ ভেতরে। আর ছবিগুলোতে দেখা যায় সুইজারল্যান্ডের শ্যালের মতো আধুনিক স্থাপত্যে পাহাড়ে ঘেরা নদীচরে একটি আধুনিক গ্রাম গড়ে তোলা হয়েছে। পরে তিনি টুইটটি ডিলিট করে দিলেও ভারতে পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন, যেহেতু ভুটানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির দায়িত্ব ভারতের, তাই এই পোস্টের মাধ্যমে আসলে চীন ভারতকেই একটা বার্তা দিতে চেয়েছে যে তারা ভুটানের ভেতরেও স্থায়ী বসতি তৈরি করতে সক্ষম। দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, এমনকি ভারতের সাবেক কূটনীতিবিদরাও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। I don't know the ground reality. I'm out of touch with Bhutan. It's been 7 years since I left. So I really don't know. And ভুটানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা অন্তত 2 জন সাবেক ভারতীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলেছেন, এ বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চান না। পবন ভার্মার কথায়, আমি প্রায় 7 বছর আগে ভুটান ছেড়েছি, ফলে সেখানে গ্রাউন্ড রিয়েলিটি কি, চীন কিছু করছে কিনা, সত্যিই আমার জানা নেই। থিম্পুতে ভারতের আরেক সাবেক রাষ্ট্রদূত সালমান হায়দারও সরাসরি জানাচ্ছেন তাঁর এ বিষয়ে কিছুই বলার নেই। এরকম একটি গ্রাম তৈরি হওয়ার খবর যে ভারতকে অস্বস্তিতে ফেলেছে সেটা স্পষ্ট। দিল্লিতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি নামগিয়েল অবশ্য এর মধ্যেই এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁদের দেশের সার্বভৌম সীমানার মধ্যে চীনের কোনো গ্রাম নেই। সে দেশের দ্য ভুটানিজ পত্রিকার সম্পাদক তেনজিং লামসাংও টুইট করে বলছেন, চীন সীমান্তে সামান্য কোনো রাস্তা তৈরির চেষ্টা হলেও ভুটানের সেনারা সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করে থাকে, কিন্তু এক্ষেত্রে একটা আস্ত গ্রাম বানানোর কথা বলা হচ্ছে, অথচ সেনারা কিছু রিপোর্টই করেনি। ভুটানের পক্ষ থেকে বিষয়টা পুরোপুরি অস্বীকার করা হচ্ছে ঠিকই, কিন্তু দিল্লিতে নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রহ্ম চেলানি মনে করছেন, গোটা বিষয়টাতে অবশ্যই ভারতের উদ্বিগ্ন হওয়ার উপাদান আছে। The Chinese encroachments in Bhutanese territory is in an area that has high strategic importance to India. The encroachment is clearly aimed against India. ডক্টর চেলানির কথায়, চীনারা ভুটানি ভূখণ্ডের ভেতর এমন একটা জায়গায় এনক্রোচ করেছে বা ঢুকে পড়েছে যে জায়গাটা ভারতের জন্য স্ট্র্যাটেজিকভাবে খুব গুরুত্বপূর্ণ। ভুটানের জন্য জায়গাটা তত গুরুত্বপূর্ণ নয়, ফলে তারা বার্তা দিতে চাইছে ভারতকেই। এর আগে নেপালেও সীমান্তের অন্তত 5টি জেলায় ঢুকে পড়ে চীন গ্রাম বানিয়েছে, সেখানে মেনল্যান্ড থেকে হান চাইনিজদের এনে বসানোর চেষ্টা করেছে। লাদাখ নেপালের পর এখন ভুটানেও যেটা তারা করছে, সেটা হিমালয়ের পার্বত্য অঞ্চলে চীনের এক বৃহত্তর পরিকল্পনারই অংশ, যেখানে তারা নিজেদের নিয়ন্ত্রণ ও সীমানা সম্প্রসারিত করতে চায়। Part of a larger Chinese strategy in the Himalayas to expand its control and expand its frontiers. 3 বছর আগে ভারত, চীন, ভুটান এই 3 দেশের সীমানায় যে ডোকলাম উপত্যকায় ভারত ও চীনের সেনারা বেশ কয়েক মাস ধরে মুখোমুখি অবস্থানে ছিল, কথিত এই প্যাংডা গ্রামটি সেখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে বলে ধারণা করা হচ্ছে। ক্যানবেরার একটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত স্যাটেলাইট ইমেজারির বিশেষজ্ঞ নাথান রুসার একাধিক উপগ্রহ চিত্র পোস্ট করে দাবি করেছেন, এই এলাকাটি শুধু ডোকলামের কাছেই নয়, ভুটানের স্বীকৃত ভূখণ্ডের অন্তত 2.5 কিলোমিটার ভেতরে। দিল্লি থেকে সহকর্মী শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য আয়োজন প্রবাহ। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী নাগিব বাহার এবং রায়হান মাসুদের কাছে। ধন্যবাদ মুয়াজ্জেম।
বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা আপনাদের জানাতে হাজির হয়েছি আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন আমি নাগিব বাহার। রায়হান, গতকালকের মতো বাংলাদেশে আজও সারাদিন আলোচনায় ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি, যেখানে একটি ছবিতে তিনি কাপড় সেলাই করছেন, আরেকটিতে গণভবনের পুকুরে মাছ ধরছেন। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমন দুটো ছবি ফেসবুকে শেয়ার করার পর এগুলো আসলে মানুষের নজরে এসেছে। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে, যার মধ্যে বেশ কিছু নেতিবাচক মন্তব্য আছে, আবার ইতিবাচক মন্তব্য রয়েছে। মিরাজ নাইক বলছেন, মৌলবাদীদের আস্ফালনে আপনাদের কোনো আওয়াজ নেই কেন? মুস্তাফিজুর আহমেদ মজুমদার বলছেন, উনার মতো নেত্রী আছে বলেই বাংলার মানুষ স্বপ্নের পদ্মা সেতু দেখছে, মেট্রোলের মতো যাতায়াত সুবিধা পেতে পারে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের সুবিধা পাবার স্বপ্ন দেখে। আচ্ছা নাগিব, শীতকাল কি খানিকটা অনুভব করছেন? হালকা কি একটা ছোঁয়া দিয়ে যাচ্ছে? হ্যাঁ রায়হান, গত কয়েকদিন ধরে রাতে আর ভোরের দিকে বেশ কুয়াশা দেখা যাচ্ছে। গত 2 দিন তো ঢাকা শহর পুরোটাই কুয়াশাচ্ছন্ন ছিল। এ নিয়ে গেটি ইমেজে কিছু ছবিও দেখা গেছে বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর আশেপাশের। বিবিসি বাংলার ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করা হলে নানা ধরনের মন্তব্য এসেছে সেখানে। মোহাম্মদ আলামিন খান আজ সকালে লিখেছেন, শুভ সকাল বিবিসি বাংলা, আজ রবিবার, কুয়াশায় মেঘলাচ্ছন্ন আকাশ, সবাইকে সুপ্রভাত, আজকের দিনটা সবার ভালো কাটুক। আলামিন নামের আরও একজন লিখেছেন, বাংলাদেশের শীতকাল আর ইউরোপ আমেরিকার গরমকাল প্রায় একই কথা, তবে গ্রামের হিসেব ভিন্ন। এগুলোর বাইরে করোনা ভাইরাস নিয়েও অন্যান্য দিনের মতো উদ্বেগ দেখা গেছে মানুষের মনে সোশ্যাল মিডিয়ায়। ইশতিয়াক আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, এই শীতে করোনা ভাইরাসের উপদ্রব আরও বাড়তে পারে। আমরা যখন ঘর থেকে বের হব প্রয়োজনীয় কাজে, তখন অবশ্যই মাস্ক পরিধান করব। ওদিকে আরও একটি খবর রায়হান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিল, সেটা দেখেছেন নিশ্চয়ই। সেটি হচ্ছে জ্বলন্ত সিগারেট হাতে ধরে এক যুবক ঘুমিয়ে পড়েন এবং সেই সিগারেটের আগুনে প্রথমে তার বালিশ পড়ে, এরপর মশারিতে আগুন ধরে এবং সবশেষে তিনি, তার স্ত্রী এবং তার সন্তান দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী ও কন্যা। এ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। শাহজিদা নাজনীন সুরভি মন্তব্য করেছেন, সিগারেট খাওয়ার দরকারটা কি, তাও আবার এত আয়াস করে, নিজেও মরল আরেকজনকে নিয়েও মরল। আরিফুর রেজা রিয়াদ বলছেন, বলতে যদিও কষ্ট লাগছে তবুও বলতে হয়, যেমন কর্ম তেমন ফল। এম এ মামুন লিখেছেন, ধূমপান সহ সকল মাদক নিষিদ্ধ করা হোক ও এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এর পাশাপাশি বনানীর টিএনটি কলোনিতে আগুন লাগা নিয়েও বেশ আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। রাজধানীর বনানী আনসার ক্যাম্পের সামনে টিএনটি কলোনিতে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের খবরও পাওয়া যায়নি। মোহাম্মদ করিম হোসেন নামের একজন ফেসবুকে লিখেছেন, তাড়াতাড়ি নেভানোর ব্যবস্থা করেন, না হয় পরে বলবেন কড়াইল বস্তিতে লেগে গেছে আগুন, আমাদের কিছু করার নেই। আশিক রহমান লিখেছেন, বনানীতে নিয়মিত আগুন লাগছে, এর কি কোনো ব্যাখ্যা আছে? আরও একটি খবর আজ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় ছিল। গাছের পাতা দিয়ে সুর তুলে মুগ্ধতা ছড়ান ঝিনাইদহের মুখলেসুর, এলাকায় পরিচিতি এক পাতার বাঁশিওয়ালা হিসেবে। এ নিয়ে বেশ কিছু মন্তব্য এসেছে। জান্নাত সরকার লিখেছেন, সত্যি অসাধারণ হয়েছে, প্রতিভা আছে বলতে গেলে। অপন শাক লিখেছেন, তিনি পাতা দিয়ে যে বাঁশির সুর তুলেছেন তা সত্যি অসাধারণ, তার বাঁশির সুর খুবই করুণ। আর মোহাম্মদ রবিন মৃধা লিখেছেন, ছোটবেলা থেকে আমার অনেক শখ ছিল বাঁশি বাজানোর, কিছুটা শিখেছি, পরে আর হয়নি, যা হোক অসাধারণ প্রতিভা উনার। সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা বিষয় নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত শুনছিলেন সহকর্মী রায়হান মাসুদ এবং নাগিব বাহারের কাছে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। ইথিওপিয়ার সেনাবাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানী ট্যাঙ্ক দিয়ে ঘিরে সেখানে গোলাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছে। আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সিনেমা হলগুলো তাদের ব্যবসা বাঁচাতে ভারতীয় ছবি আমদানির অনুমতি চাইছে। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি, মুয়াজ্জেম হোসেন।
BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC. This is the BBC. There are no